আজকের এই আলোচনা পৃথিবীর রূপ বদলের আলোচনা। পাঁচ সঞ্চালনের এমন একটি বিষয় নিয়ে আজকে চর্চা করা হবে যেটি বর্তমানকালে জিওলজিস্টদের মাথা ব্যথার কারণ। আমাদের পৃথিবী চোখ বন্ধ করলেই আমরা ফিল করি পাঁচটা মহাসাগর, সাতটা মহাদেশের সমন্বয়ে গঠিত পৃথিবী। সেই পৃথিবী তার চেহারা বদলে ফেলতে চলেছে, আর সেই বদলের নেপথ্যে রয়েছে পাঁচ সঞ্চালন, আর সেটা পুরোটাই আফ্রিকাকে ঘিরে, যাকে আমরা দ্য গ্রেট স্প্লিট বলে থাকি। নুবিয়া অ্যান্ড সোমালিয়া, এই নুবিয়া অ্যান্ড সোমালিয়ার বিভক্তিকরণ, আর সেই বিভক্তিকরণের ফলস্বরূপ নতুন মহাসাগর জন্মের কোথায় যেন অঙ্কুর খুঁজে পাচ্ছেন বিজ্ঞানীরা, আর সেটাই আজকের আলোচনার বিষয়। প্রথমেই আমরা আফ্রিকাকে দেখে নেব, আফ্রিকাকে খুব কাছ থেকে ফিল করব। দেখো আফ্রিকা, যার ওয়েস্টার্ন সাইডে আমরা যদি নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট দেখি, তাহলে ওয়েস্টার্ন পার্টে রয়েছে আটলান্টিক মহাসাগর, ইস্টার্ন পার্টে রয়েছে ইন্ডিয়ান ওশান বা আমাদের ভারত মহাসাগর, উত্তরে রয়েছে বেসিক্যালি ভূমধ্যসাগর এবং উত্তর পূর্ব দিকে রয়েছে রেড সি। আর এই রেড সি দিয়েই আরবিয়ান প্লেট বা আরবিয়ান ভূখণ্ড এবং আফ্রিকান ভূখণ্ড দুয়ের বিভেদ তৈরি হয়েছে রেড সি দিয়েই। ওকে, এবং আমরা জানি আফ্রিকার ঠিক এই বরাবর রয়েছে একটি বিশেষ চ্যুতি, যাকে আফ্রিকার গ্রেট রিফট ভ্যালি বলা হয়ে থাকে, আর এখান থেকেই উঠে আসছে এই চর্চার বিষয়টা। তাই আজকের পড়ার বিষয় দ্য গ্রেট স্প্লিট, নুবিয়া ভার্সেস সোমালিয়া। ওকে, প্রথমেই দেখো আমরা যে জায়গাটায় ঢুকবো, রিসেন্ট জিওলজিক্যাল স্টাডি হাইলাইট করছে দ্যাট দ্য আফ্রিকান প্লেট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ডাইনামিক অ্যান্ড কমপ্লেক্স টেকটনিক সিস্টেম অন আর্থ। অর্থাৎ এই আফ্রিকান প্লেটটাই বর্তমানকালে সর্বাধিক ডায়নামিক, অর্থাৎ পরিবর্তনশীল বা গতিশীল এবং কমপ্লেক্স, অত্যন্ত জটিল টেকটনিক সিস্টেমের অন্তর্গত। কেন জটিল, কেন ডায়নামিক, সেটা আমরা ফিল করার চেষ্টা করব পরবর্তীতে। ওকে, বলছে while often view as a single entity, it is actively fragmenting into several smaller microplate। অর্থাৎ এই যে আফ্রিকান প্লেট হিসাবে যাকে আমরা চিনেছিলাম বা যাকে অ্যাড্রেস করতাম, সেই প্লেটটা কোথায় যেন আলাদা আলাদা প্লেটে বিভক্ত হতে চলেছে, যেগুলো একাধিক মাইক্রো প্লেটের জন্ম হিসাবে আমরা চিহ্নিতকরণ করতে পারি। এ প্রসেস দ্যাট ইজ রিরাইটিং আওয়ার আন্ডারস্ট্যান্ডিং অফ কন্টিনেন্টাল ব্রেকআপ। অর্থাৎ মহাদেশের মহিসঞ্চরণ, এই কনসেপ্টটা কোথায় যেন বদলে যেতে চলেছে, যেমনটা আমরা চিরাচরিতভাবে জেনে এসেছি। The most significant recent finding is the confined acceleration of the East African rift system। এই জায়গা থেকেই উঠে আসবে মূল সূত্রপাতটা, ইস্ট আফ্রিকান রিফট সিস্টেম এর কোথায় যেন পরিবর্তন। The African plate is effectively splitting into two major components বা two major part। দুটো পার্টে বিভক্ত হয়ে গেছে। কিভাবে? এই যে আফ্রিকা, এই আফ্রিকার যে অঞ্চল বরাবর আমরা গ্রেট রিফট ভ্যালিকে কল্পনা করছি বা বাস্তবিক পক্ষে রয়েছে ইস্ট আফ্রিকান রিফট সিস্টেম, সেই রিফট সিস্টেমের দুপাশকে দুটো অংশে আমরা বিভক্তকরণ করে দিচ্ছি। যেটা ওয়েস্টার্ন সাইডে রয়েছে তাকে বেসিক্যালি নুবিয়ান প্লেট হিসাবে চিহ্নিতকরণ করা হচ্ছে, NUBIAN, নুবিয়ান প্লেট। ওকে, এবং যেটা ইস্টে রয়েছে তাকে আমরা সোমালিয়ান প্লেট। তাহলে এক নুবিয়ান প্লেট আর দুই সোমালিয়ান প্লেট, দুটো ভাগে ভাগ করে দেওয়া হচ্ছে, দুটো পার্টে। নুবিয়ান প্লেট comprising the majority of the current African continent to the west। অর্থাৎ আফ্রিকা বলতে বেসিক্যালি যাকে আমরা চিনছি সেটা কিন্তু এই নুবিয়ান প্লেটের অংশ, আর একটা ছোট্ট অংশ যেটা ইস্টার্ন বাউন্ডারি বরাবর বিলং করছে সেটা হলো সোমালিয়ান প্লেট। দ্য ইস্টার্ন পোর্শন ইনক্লুডিং দ্য হর্ন অফ আফ্রিকা, হর্ন অফ আফ্রিকা আমরা জানি এই অংশকে বলা হয় বেসিক্যালি হর্ন অফ আফ্রিকা, যেটা জিওপলিটিক্যাল ভাবে অত্যন্ত সিগনিফিকেন্ট পার্ট আফ্রিকার। তো ইস্টার্ন পোর্শন ইনক্লুডিং দ্য হর্ন অফ আফ্রিকা
মুভিং ইস্টওয়ার্ড অ্যাওয়ে ফ্রম দ্য মেইনল্যান্ড, অর্থাৎ এটা পূর্ব দিকে ইস্টওয়ার্ড অর্থাৎ পূর্ব দিকে মুভ করছে। মোদ্দা কথা হলো এই আফ্রিকান গ্রেট রিফট সিস্টেম যদি আমরা দেখি বা ইস্ট আফ্রিকান রিফট সিস্টেম যদি দেখি, তাহলে সেই রিফট সিস্টেমের দুপাশে দুটো পরস্পর বিপরীত দিকে ডাইভার্জেন্ট হচ্ছে, অর্থাৎ এটি ওয়েস্টার্ন সাইডে চলে যাচ্ছে নুবিয়ান প্লেট এবং সোমালিয়ান প্লেট ইস্টার্ন সাইডে চলে যাচ্ছে। সেপারেশন রেট কত যদি প্রশ্ন করা হয়, উত্তরটা দ্য প্লেট আর ড্রিফটিং অ্যাপার্ট অ্যাট অ্যাপ্রক্সিমেটলি 6 to 7 মিলিমিটার পার ইয়ার। প্রতি বছরে গড়ে 6 থেকে 7 মিলিমিটার হারে এই ডাইভারজেন্সটা হচ্ছে। ওকে, মেকানিজমটা বুঝে নি। রিসেন্ট রিসার্চ বলছে, রিসার্চ পয়েন্ট টু এ জিওলজিক্যাল হার্টবিট, এখানে একটা জিওলজিক্যাল হার্টবিটকে অ্যাড্রেস করেছে, যেটা আমরা পরে আরো সুন্দরভাবে অ্যানালাইসিস করব। জিওলজিক্যাল হার্টবিটের অনুসন্ধান পাওয়া গেছে। এবার প্রশ্ন করা যেতে পারে জিওলজিক্যাল হার্টবিট বিষয়টা কি? আমরা যদি হার্টের ওপরে হাত রাখি, আমরা দেখবো আমাদের হার্টবিট সবসময় একই রকম একই রিদমে চলে না, কখনো বেড়ে যায় কখনো কমে যায়। মজার বিষয় হলো আফ্রিকার ঠিক এই জায়গায় যেখানে ট্রিপল জাংশন রয়েছে, আমরা পরেই অ্যানালাইসিস করব, এই জায়গায় এমন একটা এই রকম যে জিওলজিক্যাল অ্যাক্টিভিটি সেটা অ্যাড্রেস করা হয়েছে, যেটা কোনোভাবেই একই রিদমে চলছে না, যেটা কখনো বাড়ছে কখনো কমে যাচ্ছে। অর্থাৎ এখানকার জিওলজিক্যাল অ্যাক্টিভিটিস দেখা যাচ্ছে বৈষম্যমূলকভাবে হচ্ছে, বিভিন্ন সময় বিভিন্ন রেটে চলছে, আর তাই জন্য এটাকে জিওলজিক্যাল হার্টবিট হিসাবে অ্যাড্রেস করা হচ্ছে। জিওলজিক্যাল হার্টবিট রিদমিক পালস অফ ম্যাগমা, এখানে যে ম্যাগমার অ্যাক্টিভিটি, ঠিক আছে, আমরা জানি যে আপার অ্যাস্থেনোস্ফিয়ারে যে ম্যাগমার অ্যাক্টিভিটিস চলে, ঠিক আছে, আমাদের লিথোস্ফিয়ারের নিচে অ্যাস্থেনোস্ফিয়ারের অংশ বিশেষ যেটা আপার অ্যাস্থেনোস্ফিয়ার, সেখানেই বলছে রিদমিক পালসেস অফ ম্যাগমা ফ্রম এ ডিপ ম্যান্টাল সুপার প্লিউম রয়েছে এখানে, ডিপ ম্যান্টাল সুপার প্লিউম বিনিথ ইথিওপিয়া অ্যান্ড কেনিয়া। আমি ঠিক যে জায়গায় দেখাচ্ছি এই জায়গা, ইথিওপিয়া অ্যান্ড কেনিয়ার ঠিক নিচে এই জায়গাটায় একটা সুপার প্লিউম রয়েছে, আর সেই সুপার প্লিউমটার মধ্যে রিদমটা দেখা যাচ্ছে পরিবর্তিত, অর্থাৎ একই রকম নয়। দোজ পালস উইকেন দ্য লিথোস্ফিয়ার, আর এটাই শিলামণ্ডলকে ক্রমশ দুর্বলতার দিকে নিয়ে যাচ্ছে। ওকে, মেকিং দ্য কাস্ট স্ট্রেচ লাইক ওয়ান টাফির দিকে নিয়ে যাচ্ছে, অর্থাৎ ওই যে ওপরের লিথোস্ফিয়ারিক অংশ রয়েছে, পোর্শন রয়েছে, সেটাকে ক্রমশ উষ্ণ একটা মানে কোথায় যেন অস্থিতিশীল একটা অবয়ব বা গঠনের জায়গায় নিয়ে যাচ্ছে, রাদার দ্যান স্ন্যাপিং অল অ্যাট ওয়ান্স। ঠিক আছে, তো এটা একটা খুব সিস্টেমেটিক একটা ক্লু পুরো বিষয়টা অ্যানালাইসিস করার। আমরা পরে এই জিনিসগুলো দেখেও নেব, এগুলো আলোচনা করা হয়েছে। আমরা প্রথমেই ট্রিপল জাংশনের কনসেপ্টটায় আসি, যেমনটা এর আগে অ্যাড্রেস করা হলো সেই জায়গাটা। আমরা এই জায়গাটা আগে বুঝে নিই। আফার ট্রিপল জাংশন, সবাই একবার অবস্থানটা দেখে নাও। অবস্থানটা রেড সি আমরা যদি দেখি গালফ অফ এডেন এবং আমরা যেমনটা পড়লাম সোমালিয়ান প্লেট এবং নুবিয়ান প্লেট। তো নুবিয়ান প্লেট সোমালিয়ান প্লেট, দেখো এটা সোমালিয়ান প্লেট, এটা নুবিয়ান প্লেট, তাহলে নুবিয়ান, সোমালিয়ান এবং আরবিয়ান প্লেটের অংশবিশেষ যেটা আমরা রেড সির কিনারা হিসাবে দেখতে পাই। তাহলে এই তিনটে প্লেটের পরস্পর সন্ধি অঞ্চল, যেখানে তিন প্লেটই পরস্পরের থেকে দূরে চলে যাচ্ছে, এই রকম একটা ঘূর্ণিপাক অঞ্চল হলো এটা, আর এটাকেই বলা হচ্ছে আফার রিজিয়ন বা আফার ট্রিপল জাংশন। আমরা দেখছি in 2024-5 reanalysis of magnetic data and new GPS sensor confined করেছে that sea floor spreading has begun in part of the Afar depression। ভালো করে বোঝো, বলছে sea floor spreading, সমুদ্র সমতলের প্রসারণের কাজটা বলছে এই আফার রিজিয়নে অলরেডি শুরু হয়ে গেছে। জিপিএস সেন্সর কনফাইন করেছে দ্যাট sea floor spreading has begun in part of the Afar depression। মনে রাখতে হবে
আমরা যে নতুন মহাসাগরের কাহিনী বলতে চাইছি বা ভাবতে চাইছি, আর সেটা কিন্তু এই জায়গা থেকে অঙ্কুরিত হতে চলেছে, সেটা হলো এই আফার ট্রিপল জাংশন থেকে। ওকে, তাই বলছে জিপিএস সেন্সর কনফাইন করেছে দ্যাট sea floor spreading has begun in part of the upper depression. This means এই যে ট্রিপল জাংশনের মাঝে যে বেল্টটা রয়েছে, যদি তিন দিকে সবাই চলে যায়, এই দিকে চলে গেল, এই দিকে চলে গেল, এই দিকে চলে গেল, তিনজনের যদি তিন দিকে চলে যায়, তিন প্লেট, মাঝখানে কি হবে? ডিপ্রেশন তৈরি হবে, ডেভেলপ করবে। তো এই ডিপ্রেশনটাকে আমরা আপার ডিপ্রেশন বলছি। ওকে, তো বলছে আপার ডিপ্রেশন, দিস মিন দ্য কন্টিনেন্টাল কাস্ট হ্যাজ, কন্টিনেন্টাল কাস্ট তো এটা তো কন্টিনেন্টাল কাস্ট, এই কন্টিনেন্টাল কাস্ট হ্যাজ থিন, অর্থাৎ পাতলা হয়ে যাচ্ছে, সো মাস দ্যাট ভলকানিক ব্যাসল্ট যত পাতলা হবে তত ভলকানিক ব্যাসল্টের কাছে চলে আসবে। দ্য স্টাফ অফ ওশান ফ্লোর ইজ নাও ফর্মিং অ্যাট সারফেস। ওকে, তো তার মানে আমরা বুঝতেই পারছি ধীরে 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 ওশানিক যে আমাদের প্লেট থাকে, সেই প্লেট ক্রমশ ভূপৃষ্ঠে উন্মুক্ত হতে চলেছে, পাতলা হয়ে যাচ্ছে মহাদেশীয় পাত এই অঞ্চলে। দ্য আপার ডিপ্রেশন বলছে অলসো নোন অ্যাজ আপার ট্রিপল জাংশন বা আপার ট্রায়াঙ্গেল, এটাকে আপার ট্রায়াঙ্গেল হিসাবেও কল্পনা করা হয়। কেন? পুরোটাই দেখো ট্রায়াঙ্গেল শেপে রয়েছে, তাই জন্য বলছে আপার ডিপ্রেশন অলসো নোন অ্যাজ আপার ট্রায়াঙ্গেল is arguably the most tectonically significant location on earth. এটা পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ একটি এই রকম টেকটনিক্যালি সিগনিফিকেন্ট জোনের মধ্যে পড়ে। ওকে, as of 2026 it is recognized as living laboratory. মজার বিষয় হলো আমরা ল্যাবরেটরিতে গিয়ে গবেষণা করি, বিভিন্ন এক্সপেরিমেন্ট করি, এটাকে 2026 সালে বলা হচ্ছে এটা একটা লিভিং ল্যাবরেটরি। এই জায়গায় গিয়ে আমরা প্রত্যক্ষ করতে সক্ষম হব। বলছে হোয়ার দ্য ট্রানজিশন ফ্রম কন্টিনেন্টাল রিফটিং টু সি ফ্লোর স্প্রেডিং। ভালো করে বোঝো, হোয়ার ট্রানজিশন কিসের ট্রানজিশন? কন্টিনেন্টাল রিফটিং থেকে, মহাদেশীয় রিফটিং থেকে সেখানে আমরা সি ফ্লোর স্প্রেডিংকে চিহ্নিতকরণ করতে পারছি বাস্তবিক পক্ষে। তাই বলছে হোয়ার দ্য ট্রানজিশন ফ্রম কন্টিনেন্টাল রিফটিং টু সি ফ্লোর স্প্রেডিং ইজ অকারিং ইন রিয়েল টাইম অ্যাবভ সি লেভেল। আর এটার জন্যই তো একে বলা হচ্ছে লিভিং ল্যাবরেটরি। ওকে, ট্রিপল জাংশনের কনসেপ্টে এবার আমরা দেখি। দ্য ডিপ্রেশন ইজ এ ট্রিপল জাংশন আর টাইপ, অর্থাৎ সব কটাই ডাইভার্জেন্ট, সব চারিদিক তিনটে প্লেটই তিন দিকে চলে যাচ্ছে। ওকে, হোয়ার থ্রি ডাইভার্জেন্ট প্লেট বাউন্ডারি মিট অ্যাট এ সিঙ্গেল পয়েন্ট। যদি একটা পয়েন্টে তিনটে ডাইভার্জেন্ট প্লেটের দেখা হয়, তাহলে কি হবে? মাঝখানে ডিপ্রেশন হয়ে যাবে আস্তে আস্তে সেটা একটা খাতে পরিণত হয়ে যাবে না? তাই বলছে ডাইভার্জেন্ট প্লেট বাউন্ডারি মিট অ্যাট এ সিঙ্গেল পয়েন্ট, দোজ প্লেট আর পুলিং করছে অ্যাওয়ে ফ্রম ইচ আদার, ক্রিয়েটিং এ ম্যাসিভ স্ট্রাকচারাল ডিপ্রেশন। আর তার ফলস্বরূপ এখানে একটা ম্যাসিভ স্ট্রাকচারাল ডিপ্রেশন তৈরি হচ্ছে। ওকে, দ্য রেড সি রিফট, এবার আমরা যাব দ্য রেড সি রিফটে। ওকে, তিনটে রিফটিং আমরা পাবো, ঠিক আছে? একটা হলো রেড সিকে দিয়ে, বলছে রেড সি মুভিং আরবিয়ান প্লেট অ্যাওয়ে ফ্রম নুবিয়ান প্লেট, এই নুবিয়ান প্লেট থেকে আরবিয়ান প্লেট সরে যাচ্ছে। ওকে, নর্থ অ্যান্ড নর্থ ইস্টে আমরা যদি দেখি, নর্থ অ্যান্ড নর্থ ইস্টে চলে যাচ্ছে এই আরবিয়ান প্লেটটা। ওকে, আবার একইভাবে দ্য গালফ অফ এডেন এই অংশকে যদি আমরা দেখি, গালফ অফ এডেন সেটা মুভিং দ্য আরবিয়ান প্লেট অ্যাওয়ে ফ্রম দ্য সোমালিয়ান প্লেট। এখানে আরবিয়ান প্লেট সোমালিয়ান প্লেটের নিরিখে চলে যাচ্ছে। আরবিয়ান, কারণ ট্রিপল জাংশন মানে কি? পরস্পর আমরা দেখব, এর সাথে এ দেখব, এর সাথে এ দেখব, আবার এর সাথে এ দেখব, তাই তো? তাই জন্য বলা হচ্ছে এখানে যে মুভিং দ্য আরবিয়ান প্লেট অ্যাওয়ে ফ্রম দ্য সোমালিয়ান প্লেট। ওকে, ইস্ট আফ্রিকান রিফটের ক্ষেত্রে মুভিং দ্য সোমালিয়ান প্লেট যেটা রয়েছে, দেখো এই যে সোমালিয়ান প্লেট, এইটা সোমালিয়ান প্লেট অ্যাওয়ে ফ্রম দ্য নুবিয়ান প্লেট, অর্থাৎ এর থেকে সরে যাচ্ছে, যার ফলস্বরূপ ইস্ট আফ্রিকান রিফট, যেটাকে আমরা রিফট বলে থাকি বেসিক্যালি, এই যে ইস্ট আফ্রিকান রিফট তৈরি হচ্ছে। অর্থাৎ এটা
পশ্চিমে চলে যাচ্ছে ওয়েস্ট, আর এটা ইস্টে চলে যাচ্ছে, যার ফলস্বরূপ ইস্ট আফ্রিকান রিফট জেনারেট করেছে। তাহলে রেড সি কী কারণে আমরা বুঝে গেলাম, রেড সি রিফট, এটা এই নুবিয়ান প্লেট থেকে আফ্রিকান প্লেট সরে যাওয়া নর্থ ইস্টে। ওকে, গালফ অফ এডেন বেসিক্যালি এটা মুভিং দ্য আরবিয়ান প্লেট অ্যাওয়ে ফ্রম দ্য সোমালিয়ান। আরবিয়ান প্লেটটা সোমালিয়ান প্লেট থেকে দূরে সরে গেছে, এইটাও দেখো এর নিরিখে, যদি আমরা দেখি এর নিরিখে কী হয়েছে, এটা দূরে সরে গেছে, তাই নর্থ ইস্ট আমরা দেখছি দূরে সরে গেছে, গ্যাপ বা ফাঁক হয়ে গেছে। ওকে, এবং এটা এখান থেকে এই বরাবর বিভক্ত হয়ে গেছে। ওকে, তাহলে এই তিনটে বিভক্তিকরণ আমরা দেখতে পাচ্ছি। বাস্তবিক চিত্র যদি আমরা বলি, রিয়েল আমরা দেখতে চাই, দেখো অলরেডি দুটো গ্যাপ তৈরি হয়ে গেছে, একটা রেড সি তৈরি হয়ে গেছে না, একটা গালফ অফ এডেন তৈরি হয়ে গেছে না। তাহলে এই দুজন যদি তৈরি হয়ে যেতে পারে, তাহলে ইস্ট আফ্রিকান রিফট কথাটা তো সত্যি, আমরা ইস্ট আফ্রিকান রিফটকে তো অস্বীকার করতে পারি না। তাহলে ইস্ট আফ্রিকান রিফট বরাবর আর একটা গ্যাপ বা ফাঁক তৈরি হবে না, এটা কেন? অবশ্যই হবে, আর সেটাই হতে চলেছে নতুন মহাসাগরের জন্ম, আর সেটার সূত্রপাত এই জায়গা থেকেই হতে চলেছে। যখনই মজার বিষয়টা হলো এটাই যে এই বরাবর একটা বেরিয়ার রয়েছে, ভালো করে বুঝবে, এটা ডিপ্রেশনের চিত্র, ডিপ্রেশনের অবস্থান এমন যে মেন সি লেভেল থেকে নেমে গেছে, সমুদ্র সমতল থেকে নিচু হয়ে গেছে ডিপ্রেশনটা, এবং মজার বিষয় এর বাউন্ডারিতে একটা প্রাচীর বা ওয়াল আছে, আর সেই ওয়ালটা যদি কোনোভাবে সরে যায় তাহলে এই ফ্ল্যাডিং হয়ে যাবে। ফ্ল্যাডিং মানে তাহলে এই গালফ অফ এডেন অ্যান্ড রেড সি থেকে জল ঢুকে যাবে, তো ডিপ্রেশনে জল ঢুকে যাবে, আর জল ঢুকে যাওয়া মানেই তো এটা মহাসাগরের অন্তর্গত, মানে সাগর, আফটারঅল সাগরের অন্তর্গত হয়ে গেল। ঠিক আছে, তো এইভাবে যত এখানে গ্যাপ হবে সেই গ্যাপ দিয়ে আস্তে আস্তে ফ্ল্যাডিং হয়ে এই অঞ্চলটা পুরো বিভক্তিকরণ হয়ে থাকবে। আরও ভালো করে যদি বুঝে নাও তাহলে এটা গালফ অফ এডেন, এটা রেড সি, আর এটা হলো সেই ডিপ্রেশন যে ডিপ্রেশনটা সমুদ্রপৃষ্ঠ থেকে নেমে গেছে অলরেডি, আর এখানে রয়েছে একটা বেরিয়ার, সেই বেরিয়ারটার কারণে ফ্ল্যাডিং হতে পারছে না। যদি বেরিয়ারটা উঠে যায় তাহলে এই রেড সি থেকে ফ্ল্যাডিং হয়ে এখানে জল প্লাবিত হয়ে যাবে, এবং আস্তে আস্তে এই রিফটিং ইস্ট আফ্রিকান রিফট যত ডেভেলপ করবে তত এই এলাকা আস্তে আস্তে বেড়ে এই অঞ্চল বরাবর একটা বিস্তীর্ণ এলাকা জুড়ে একটা মহাসাগরের জন্ম হবে, যেমন আমাদের আটলান্টিক মহাসাগর হয়েছিল ঠিক সেই রকমভাবেই। ওকে, পরে কনসেপ্টে আমরা আসি। পরে কনসেপ্ট দ্য জিওলজিক্যাল হার্টবিট। একটু আগে আমি জিওলজিক্যাল হার্টবিটের কথা বলেছিলাম, সেটা আসলে কি বুঝে নাও। Recent breakthrough published is Nature Geoscience have identified a phenomenon research called a geological heartbeat. Basically researcher যারা রয়েছে, গবেষক, তারা বলছে জিওলজিক্যাল হার্টবিট সেটা আবার কি জিনিস, কেমন জিনিস শোনো। বলছে সিসমিক টোপোগ্রাফি অ্যান্ড জিওকেমিক্যাল অ্যানালাইসিস রিভেল দ্যাট দ্য মেন্টাল প্লিউম বিনিউথ দ্য আফার, এই যে আফার, এই আফারের নিচের কাহিনী বলছে, বিনিথ দ্য আফার ডাজ নট ফ্লো অ্যাট এ কনস্ট্যান্ট রেট, অর্থাৎ এখানে কনস্ট্যান্ট রেটে চলছে না, ইনস্টেড ইট পালসেস উইথ হিট অ্যান্ড ম্যাগমা। ওকে, এই কারণে এখানে হিট অ্যান্ড ম্যাগমা যে অ্যাক্টিভিটিস সেটা এতটাই প্রভাবিত করছে এই অঞ্চলের যে মানে মেন্টাল প্লিউমের যে প্রকৃতি, সেই প্রকৃতির পরিবর্তন, যে কারণে এটা অনেকটা পালসের মতো কাজ করছে। দ্য এফেক্ট কি, দোজ পালসেস periodically weaken the lithosphere leading to episodic রিফটিং। এর ফলস্বরূপ এখানে এপিসোডিক রিফটিং হচ্ছে, মাঝে মাঝেই রিফটিং হচ্ছে এখানে। ঠিক আছে, যখন বাড়ছে তখন রিফটিং হচ্ছে। ওকে, দিস এক্সপ্লেইন হোয়াই দ্য রিজিয়ন ক্যান রিমেইন কুইট ফর ডিকেডস অ্যান্ড দেন এক্সপিরিয়েন্স ম্যাসিভ ডাইক ইনজেকশন। ওকে, ইভেন লাইক দ্য 2005 দাবাহু ফিশার যেটা, সেটা একটা গুরুত্বপূর্ণ প্রমাণ। হোয়ার মাইলস অফ আর্থ কাস্ট টেয়ার ওপেন ইন জাস্ট এ, অর্থাৎ যেখানে আর্থ কাস্ট ওপেন হয়ে গেছিল, একটা দীর্ঘ মানে ফাটল তৈরি হওয়ার মতো হয়ে গেছিল। ঠিক আছে, তো এই রকম পিরিয়ডিক রিফটিংয়ের ফলস্বরূপ বা এপিসোডিক রিফটিংয়ের ফলস্বরূপ এখানে এই রকম পরিবর্তনের কাজটা হয়ে চলেছে। আমরা যেমনটা এই যে
পুরোটাই ইস্ট আফ্রিকান রিফট সিস্টেমকে দেখছি। সেই রিফট সিস্টেমের মধ্যে এইরকম একাধিক ফাঁক বা গ্যাপ তৈরি হওয়ার কাজ চলছে, আর যেটা এপিসোডিকভাবে হচ্ছে, আর সেটাই এক প্রকার এভিডেন্স যে এই অঞ্চল বরাবর দুর্বলতা তৈরি হচ্ছে এবং গ্যাপ বা ফাঁক তৈরি হবে এই অঞ্চল বরাবর, যেটা পরবর্তী মহাসাগরের জন্ম দেবে। ওকে, ট্রানজিশন অফ ওশান কাস্ট, ট্রানজিশন অফ ওশান কাস্ট ভালো করে বুঝবে। এখানে বলছে দ্য আপার ডিপ্রেশন ইজ ইউনিক বিকজ, আপার ডিপ্রেশন সবাই আমরা চিনি, ইউনিক বিকজ দ্য কন্টিনেন্টাল কাস্ট হ্যাজ বিকাম সো থিন। এখানে মহাদেশীয় পাতটা বা মহাদেশীয় পাত না বলে আমি ত্বকটা বলবো, ভূত্বকটা হ্যাজ বিকাম সো থিন, পাতলা হচ্ছে। ইন সাম প্লেস অনলি 10 to 15 কিলোমিটার, যেটা মহাসাগরের প্লেটের মতো এত পাতলা। দ্যাট ইজ বিং রিপ্লেসড বাই ব্যাসল্টিক ওশানিক কাস্ট। আর এর ফলস্বরূপ দেখা যাচ্ছে যে আস্তে আস্তে পাতলা হয়ে হয়ে ব্যাসল্টিক কাস্টটি ভূপৃষ্ঠে উন্মুক্ত হয়ে যাবে, আস্তে আস্তে উধাও হয়ে যাবে। ঠিক আছে, ব্যাসল্টিক ওশানিক কাস্টে রিপ্লেসড হতে চলেছে। ওকে, এলিভেশন, লার্জ পোর্শন অফ দ্য ডিপ্রেশন, এই ডিপ্রেশনের একটা বড় অংশ সাস অ্যাজ দানাকিল ডিপ্রেশন, এর মধ্যে একটা ডিপ্রেশন রয়েছে যাকে ডানাকিল ডিপ্রেশন বলে, এই লম্ব বরাবর রয়েছে এটা। ঠিক আছে, তো দানাকিল ডিপ্রেশন লাই ওভার 100 মিটার বিলো সি লেভেল, অর্থাৎ এটা সমুদ্র তল থেকে গড়ে 100 মিটার নিচু। বুঝতে পেরেছো আশা করি। আর এর কারণেই তো এখানে ফ্ল্যাডিং হবে। এই দেখো, এই যে রেড সি, আর রেড সির এখানে রয়েছে একটা গ্যাপ। এই গ্যাপ যেদিনই উন্মুক্ত হয়ে যাবে, কারণ এই জায়গাটায় জল ঢোকার অনুপ্রবেশ, মানে জল ঢোকা সম্ভব। এখানে সমুদ্রপৃষ্ঠ থেকে এর গভীরতা, এর অবস্থান কত, 100 মিটার নিচে, 100 মিটার নিচে, কিন্তু জল নেই। জল চলে আসবে যদি এই বেরিয়ার উঠে যায়, তাহলে পুরো এই রেড সির জল এখানে ঢুকে পড়বে। ওকে, বলছে দ্য বেরিয়ার, দেখো দ্য বেরিয়ার রয়েছে বাধা। কারেন্টলি ন্যারো স্ট্রিপ অফ হাইল্যান্ড ইন ইরিট্রেরিয়া অ্যান্ড দ্য দিজিবৌটি অ্যাক্ট করছে অ্যাজ এ ন্যাচারাল ড্যাম। ঠিক আছে, এখানে ন্যাচারাল ড্যামের মতো কাজ করছে। অ্যান্ড প্রিভেন্টিং দ্য রেড সি ফ্রম ফ্লাডিং দ্য ডিপ্রেশন, অর্থাৎ ডিপ্রেশনের হাত থেকে এটাকে কোথায় যেন রক্ষা করছে। ঠিক আছে, এই দুটো জায়গা, একটা ইরিট্রেরিয়া আর দুই হলো দিজৌবৌটি, এই দুটো জায়গা উঁচু অপেক্ষাকৃত, যে কারণে এটা একটা ন্যাচারাল ড্যামের মতো কাজ করছে, ঢুকতে পারছে না জল। এটা উঠে গেলে এখানে হু হু করে জল ঢুকে ফ্ল্যাডিং হয়ে পুরোটাই রেড সির দখলে চলে আসবে। ওকে, পরে কনসেপ্টে যাই আমরা। ফিউচার সি, জিওলজিস্ট প্রেডিক্ট করছে দ্যাট ওয়ান্স দিস ব্যারিয়ার, ভালো করে বোঝো, ওয়ান্স এক সময়, দিস ব্যারিয়ার ইজ ব্রিজড, দিস ব্যারিয়ার আর থাকবে না। আইদার থ্রু ইরোশন, এটা হতে পারে ডে টু ডে ইরেশনের কারণে, অর ফার্দার টেকটনিক সিঙ্কিং, অথবা ফার্দার টেকটনিক সিঙ্কিং এর কারণে, অর্থাৎ নিচু হয়ে যাবে কোনো কারণে, তো সেটা, অথবা ইরেশনের কারণে এটা উঠে যাবে। দ্য আপার ডিপ্রেশন উইল ইনস্ট্যান্টলি বিকাম এ নিউ সি, একটা নতুন সাগরের জন্ম হবে আপার ডিপ্রেশন, অ্যান্ড মেকিং দ্য অফিসিয়াল বার্থ অফ নিউ ওশান বেসিন, আর এটাই হবে নতুন ওশান বেসিনের জন্ম। আশা করি এই পর্যন্ত সবাই আমরা বুঝে গেছি। আর এই পুরো ক্লাসটা আমাদের মেইন ক্লাসরুমের ক্লাস। আমরা এই অংশটুকু কেবলমাত্র আমাদের ইউটিউবে শেয়ার করলাম। আমাদের মূল ক্লাসরুম চলছে। আমাদের ক্লাসরুমের মুখ্য উদ্দেশ্য ভূগোলকে ফিল করে, যা কিছু আছে ভূগোলে সব কিছুকে নিজের মধ্যে আয়ত্ত করে নেয়া, আর সেই কাজটা জিও টিউটোরিয়াল ক্লাসরুমের পক্ষ থেকে চলছে। যাদের ইচ্ছে যে কোনো টিচিং এক্সামের জন্য নিজেকে প্রিপেয়ার করা, তারা যখন ইচ্ছে তখন আমাদের ক্লাসরুমে অ্যাডমিশন হতে পারে। আমাদের ক্লাসরুমে এতদিন পর্যন্ত যত ক্লাস হয়েছে সব ক্লাস রয়েছে, যত টেস্ট হয়েছে সব টেস্ট আছে, অর্থাৎ অ্যাডমিশনের পর সে সমস্ত ক্লাস, সমস্ত টেস্ট পেয়ে যাবে। সেগুলো তার নিজের ইচ্ছে মতো ক্লাস করতে হবে, নিজের ইচ্ছে মতো পরীক্ষা দিয়ে এগোতে হবে। পুরো ক্লাসরুমটাই প্রিপেয়ার্ড। এখানে অ্যাডমিশন হয়ে নিজের খিদে অনুযায়ী পড়ে প্রিপেয়ার্ড হতে হবে আগামীর পরীক্ষার জন্য। যাই হোক, আজকের এই ভিডিও এই পর্যন্তই। এর পরের অংশও রয়েছে, আরও অনেক বিষয় আছে,
সেগুলো আমাদের মেইন ক্লাসরুমে অ্যাড করা হচ্ছে। এটা শুধুমাত্র একটা ছোট্ট অংশ যেটা আমরা ইউটিউবে শেয়ার করলাম। দেখা হচ্ছে পরের ক্লাসে। টাটা।